আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের ৮৩ কর্মকর্তার রদবদল, অবিলম্বে কার্যকর হবে এ আদেশ। দেশত্যাগে নিষেধাজ্ঞার খড়গে ২৭ মন্ত্রী এমপি সহ ৬০ ব্যক্তি। হাসান মাহমুদের ভাইয়ের দখলে থাকা ২০০ একর বনের জমি উদ্ধার। সোনালী লাইফের টাকায় আইডিআরএ সদস্যের সপরিবারে বিদেশ ভ্রমণ, নেওয়া হচ্ছে কঠিন ব্যবস্থা। ভেঙে পড়েছে ভ্যানে লাশ তোলা সেই পুলিশ কর্মকর্তা, আমরা অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনা পালন করেছি, বলছেন পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন। এবং সর্বশেষে অর্থ ফেরত আনার বিষয়ে সুইস ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলা শেষ, সব অপরাধের বিচার হবে, বলছে হাইকোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে মারধরের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। শনিবার নিউরো সার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। ওই দিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে ২ গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেকটি গ্রুপ চাপাতিসহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতে নাতে ৪ জনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্য সেবা সংস্কার পরিষদ। এক যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে এবং চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করা না হলে ইমার্জেন্সি অপারেশন এবং চিকিৎসা ছাড়া সকল প্রকার অপারেশন এবং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। অন্যদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার খবরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, কিছুক্ষণ আগে ঢামেক হাসপাতালে অপ্রত্যাশিত ঘটনা হয়েছে। রোগী মারা যাওয়ায় সংক্ষুব্ধ একটি পক্ষ এই হামলা চালিয়েছে। এ বিষয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে চিকিৎসকদের তাদের মতো করে কাজ করতে দেওয়া উচিত বলেও মনে করেন। তিনি আরও বলেন, আপনি যদি ফোর্স করেন যে আমার রোগীকে বাঁচিয়ে দিতে হবে, এখনই বাঁচিয়ে দিতে হবে, বাঁচিয়ে দিতেই হবে, এটা তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এদিকে ঢাকা মহানগর পুলিশ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৮৩ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলীকৃত কর্মকর্তাদের মধ্যে উপ পুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজি, উপ পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। এছাড়াও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে ধীরে ধীরে দুর্নীতি দমন কমিশনের জালে ধরা পড়ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিরা। দুদকের জালে ধরা পড়ার আগেই কেউ কেউ দেশ ছেড়েছেন, আবার কেউ আটক হচ্ছেন বিভিন্ন সময়ে। অনেকেই আছেন ধরাছোঁয়ার বাইরে। তবে যারা এখনও গ্রেপ্তার হননি সেই সব মন্ত্রী এমপি কিংবা তাদের পরিবার যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই উদ্যোগ নিয়েছে দুদকের অনুসন্ধান কর্মকর্তারা। ইতোমধ্যে সাবেক ৮ মন্ত্রী ও ৬ সাবেক সংসদ সদস্যসহ বেশ কিছু ভিআইপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দীর্ঘ তালিকার মন্ত্রী এমপি কিংবা আমলা এবং তাদের পরিবারের সদস্য যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে কারণে ধাপে ধাপে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী এমপিরা পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। তবে গ্রেপ্তার হোক বা না হোক, আমাদের লক্ষ্য যাতে কেউই দেশ ত্যাগ করতে পারে, সে কারণে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। কমিশন অনুমোদন দিলেই তালিকা আদালতে পাঠানো হবে। আদালতে আদেশ দেশের সব স্থল ও বিমানবন্দরে পাঠানো হবে। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা ২০০ একর বনভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।
16 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই মহিষ পালনের নামে এই বনভূমি দখলে নেওয়া হয়। বড় ভাই হাসান মাহমুদের পৃষ্ঠপোষকতায় অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন এরশাদ মাহমুদ। এমনকি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে বেসরকারি জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। এই বীমা কোম্পানিটির টাকায় তিনি সপরিবারে বিদেশ ভ্রমণও করেছেন। সোনালী লাইফের 187 কোটি টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দেওয়া ও সাসপেন্ড পরিচালনা পর্ষদের হাতে বোর্ডের দায়িত্ব ফিরিয়ে দিতে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসকে সব ধরনের সহযোগিতা করছেন বলেও অভিযোগ। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন ও একজন যুগ্ম সচিবকে ম্যানেজ করে আইডিআরএ সদস্য নজরুল ইসলাম সোনালী লাইফের কর্তৃত্ব ও মোস্তফা গোলাম কুদ্দুস নেতৃত্বাধীন পরিচালনা কমিটির কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই অংশ হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রশাসক প্রত্যাহারের বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে সুপারিশও করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন ও আইডিআরএ সদস্য নজরুল ইসলাম। আইডিআরএ সদস্য দাবি করেছেন তিনি কোনো জায়গা থেকে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেননি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনালী লাইফের পর্ষদ সাসপেন্ড করে প্রশাসক নিয়োগ দিয়েছে আইডিআরএ। প্রশাসক নিয়োগ দেওয়ার পর গত সোনালী লাইফের একদল কর্মী আইডিআরএ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। এদিকে সাভারের আশুলিয়া থানার সামনের সড়কে ভ্যানগাড়িতে লাশের স্তূপ করে রাখার ভিডিওতে যে পুলিশ কর্মকর্তাকে দেখা যাচ্ছে তার পরিচয় মিলেছে। ওই পুলিশ সদস্যের নাম আরাফাত হোসেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এই পরিদর্শকের বাড়ি বরিশালে। তিনি পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। খোঁজ নিয়ে জানা গেছে আরাফাতের বাবা আরিফ হোসেন বদলটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন আরাফাত। তিনি কোথায় আছেন কেউ বলতে পারছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আরাফাতের সঙ্গে থাকা পুলিশের অন্য সদস্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত ভেঙে পড়েছে। তিনি কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, আরাফাত এখনও অফিসে আসেনি। আমরা সেদিন ছাত্রজনতার দিকে লক্ষ্য করে গুলি ছুড়িনি। তিনি বলেন, আমরা সেদিন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির নির্দেশনা পালন করেছি। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীরা গত 5 আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের বাইপাইল এলাকায় জমায়েত হতে থাকেন। পরে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় 5 আগস্ট আশুলিয়ায় 15 জনের মৃত্যু হয়। অন্যদিকে ছাত্রজনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়ার আগে হাইকোর্ট রিটকারীকে আশ্বস্ত করে বলেছেন, অন্তর্বর্তী সরকার সব অপরাধের বিচার করবে, সব অপরাধের বিচার হবে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান রিটকারীকে উদ্দেশ করে বলেন, ছাত্রজনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে, গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার খুব আন্তরিক। গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, অপরাধ ব্যক্তি করেছে দল নয়। এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন। সরকার এ বিষয়ে খুব আন্তরিক। সব অপরাধের বিচার হবে।